আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তাহসিন চৌধুরী আবারও চলে আসছি তোমাদের সাথে। অ্যান্ড আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ঠিক ৯ নম্বর অধ্যায় অর্থাৎ দুর্যোগের সাথে বসবাস অধ্যায়টি শুরু করব। তো চলো আর দেরি না করে আমরা অধ্যায়টার পড়া শুরু করি। দুর্যোগের সাথে বসবাস বলতে মূলত বোঝাচ্ছে ভাইয়া যে আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে এর মাঝে আমাদের যেই প্রাকৃতিক দুর্যোগের কবলে যারা পড়ে ভাইয়া, তো এরা কিভাবে বসবাস করে এই জিনিসটাই মূলত বোঝাচ্ছে দুর্যোগের সাথে বসবাস এই অধ্যায়টিতে। দেখো, খুবই সহজ একটা অধ্যায়। আমরা জাস্ট এখানে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন দেখব এবং কয়েকটা ইম্পর্টেন্ট টপিক দেখব। এই টপিকগুলো দেখার পরে আমরা খুবই তাড়াতাড়ি আমাদের শর্টে হয়ে যাবে এই ক্লাসটা। তো চলো আর দেরি না করে আমরা এখন দেখি জলবায়ু পরিবর্তনের প্রভাব। ভাইয়া, জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে? এই যে আবহাওয়া, জলবায়ু ভাইয়া, এগুলো পরিবর্তন হচ্ছে মূলত এই কারণেই। আমাদের যে এই যে তোমার বন্যা, তারপরে হচ্ছে ঘূর্ণিঝড়, এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে ভাইয়া, তো এই দুর্যোগগুলো মূলত এই কারণেই হয়ে থাকছে। তো দেখো, ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন কি? বাংলাদেশ 6 ঋতুর দেশ এক সময়। আচ্ছা, এখান থেকে পড়ার বলতে না, ইদানিং আর কি আমাদের যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বর্ষাকাল হলেও দেখা যাচ্ছে যে আশ্বিন মাসে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুধু তাই নয়, বন্যার সময় বিভিন্ন সময় বন্যা হচ্ছে। আবার হচ্ছে এই দেখো, তাপমাত্রা 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে। তো এটা মূলত বোঝাচ্ছে যে এটা একটা জলবায়ু পরিবর্তনের প্রভাব। পরিবর্তনের প্রভাবের কারণে ঋতুরও পরিবর্তন হচ্ছে ভাইয়া। এই জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য ভাইয়া বন্যাও হচ্ছে ভাইয়া। দেখো, যে এই তো নদীমাতৃক বাংলাদেশে বন্যা একটি স্বাভাবিক ব্যাপার এবং অধিকাংশই দরকারি। বন্যার ফলে জমিতে পলি পড়ে, যা জমির উর্বরতা বাড়ায়। এতে ফসল উৎপাদন ভালো হয়। কিন্তু সাম্প্রতিককালে জলবায়ুজনিত পরিবর্তনের ফলে প্রলয়ঙ্কারী বন্যা হচ্ছে। অনেক মানুষ মারা যাচ্ছে বন্যায়, কিংবা এরকম হচ্ছে। দেখো, বিশেষ করে 1988, 1995, 1998, 2005 সালে যে প্রলয়ঙ্কারী বন্যা হয়েছিল, সেগুলোতে ভাইয়া সবার জানমালের খুবই ক্ষতি হয়েছিল। তো এটাই বোঝাচ্ছে। তারপরে দেখো, নদী ভাঙ্গন পাবা, যে নদী ভাঙ্গন হলে নদী ভাঙ্গনও কিন্তু এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মধ্যে আছে ভাইয়া। তো এই দেখো, এখানে একটা রিপোর্টে দেখা গেছে যে হচ্ছে বিগত 3 দশকে প্রায় 1,80,000 হেক্টর জমি শুধু পদ্মা, যমুনা ও মেঘনা এই তিনটি নদীগর্ভে হারিয়ে গেছে। তাহলে চিন্তা করো যে আমাদের এই ইয়ার ফলে, কি বলে, এই নদী ভাঙ্গনের ফলে আমাদের কত কত লস হচ্ছে ভাইয়া। তো এটাই মূলত বোঝাইছে। তারপরে আমরা দেখতে পাবো খরা। তো খরা খরা দেখো, খরা বলতে তো আমরা বুঝি যে হচ্ছে ওই যে অনেক গরম পড়বে, বৃষ্টি টিষ্টি কিছু পড়বে না, পানি টানি কিচ্ছু হবে না। তো এটা মূলত পুরোটাই অন্যতম কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। বৈশ্বিক উষ্ণতা বলতে বোঝাচ্ছে হচ্ছে ভাইয়া গ্লোবাল ওয়ার্মিং। আমরা ইংলিশে হয়তো প্যারাগ্রাফ লিখছি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি। ভাইয়া, এই বৈশ্বিক উষ্ণতার ফলে আরো অনেক 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 সমস্যা হইতেছে ভাইয়া, বুঝলা? তো মূলত এই দেখো, বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নেক্সট, পানির লবণাক্ততা। ওই যে বন্যা টন্যার ফলে ভাইয়া পানিতে লবণের পরিমাণটা একটু বেড়ে যায় ভাইয়া। তো এই বেড়ে যাওয়ার ফলে কিন্তু কৃষি জমিও, এই দেখো, বিশেষ করে এই যেখানে লিখছে যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 8,30,000 হেক্টর জমি লবণাক্ততার কারণে কৃষি অনুপযোগী হয়ে পড়েছে। এরপরে এই যে আমরা যে পার্সেন্টেজ গুলো আছে এগুলো পড়বো, যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে 2001 সালের মধ্যে 30% খাদ্য উৎপাদন হ্রাস পাবে। আর 2050 সাল নাগাদ চাল আর গমের উৎপাদন যথাক্রমে 8.8 এবং 32% হ্রাস পাবে। তাহলে আমরা বুঝতে পারছি প্রভাব কোথায় জলবায়ু পরিবর্তনের। তারপরে এখানে কয়েকটা দেয়া আছে পার্সেন্টেজ, এগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাবো এখানে যে এই তো দেখো যে সামুদ্রিক প্রবাল ঝুঁকি। সামুদ্রিক প্রবাল ঝুঁকি, যে এই যে সমুদ্রের যে ইয়েগুলো আছে। আচ্ছা, একবার দেখি সামুদ্রিক প্রবাল তাপমাত্রায়।
সামুদ্রিক প্রবাল তাপমাত্রার প্রতি খুব সংবেদনশীল। সাধারণত দেখো 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবালের জীবনযাপন সাধারণত উপযোগী। এই তাপমাত্রা যদি 1 থেকে 2% বেড়ে যায়, প্রবাল মূলত মারাত্মক হুমকির ওপর পড়ে যায়। তো এখানে কত হিসাব দেওয়া আছে, হিসাবগুলো করবো। নেক্সট আমরা দেখবো বনাঞ্চল। হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের ফলে বনাঞ্চল দেখো, এই যে যেমন আমাদের একটা সুন্দরবন আছে, এই সুন্দরবনের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। এই দেখো, বিশেষ করে দেখো ম্যানগ্রোভ বনের 75% পানির নিচে তলিয়ে যাবে যদি আর 45 পানির উচ্চতা, সমুদ্রের পানির উচ্চতা যদি 45 সেন্টিমিটার বাড়ে, তাহলে আমাদের একমাত্র ম্যানগ্রোভ বন মানে সুন্দরবন 75% পানির নিচে তলিয়ে যাবে। আর যদি সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা 1 মিটার বাড়ে, তাহলে পুরো সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। তাহলে চিন্তা করো যে এই বনাঞ্চল আমাদের ধ্বংসের মুখে আছে, আর সবকিছুই ধ্বংসের মুখে আছে। নেক্সট আমরা দেখবো মৎস্য সম্পদ। বিশেষ করে দেখো মাছের যে ক্ষতিটা হচ্ছে, সেটা কিন্তু খুবই ভয়াবহ ভাই। দেখো দেখো মাছের পোনা পানির তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে মরে যায়। এর মানে হচ্ছে যে ছোট যে মাছের বাচ্চাগুলো আছে ভাই, সেগুলা 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে মরে যাবে। তো দেখো পানির ইদানিং যেহেতু উচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস রোগ জীবাণু জন্মাতে সাহায্য করে, তাই তাপমাত্রা বেড়ে গেলে মাছের রোগ সংক্রমণ বেশি হয় এবং মাছের মরক লাগে। নেক্সট আমরা দেখবো স্বাস্থ্য ঝুঁকি। জলবায়ু পরিবর্তনের ফলে ভাইয়া মূলত অনেক স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে। দেখো বন্যা হচ্ছে, মানুষের একটা বিভিন্ন রোগ হচ্ছে, বিভিন্ন কলেরা হচ্ছে, কৃষির দোকানের সংকট হচ্ছে, মানে অনেক কিছু আছে ভাইয়া। তো এগুলো একটু কষ্ট করে করবা। এরপর দেখো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। যে দেখো জলবায়ু জনিত পরিবর্তনের ফলে 30% জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যেতে পারে। নেক্সট আমরা দেখবো সাইক্লোন। সাইক্লোনটা হচ্ছে না প্রাকৃতিক দুর্যোগ আরো। আচ্ছা, সাইক্লোন আমরা কি, এক কথায় ঘূর্ণিঝড় ভাই। ঘূর্ণিঝড়টাই মূলত ভাই সাইক্লোন। তো এবার আমরা এরপর দেখবো আন্তর্জাতিক প্রেক্ষাপট। আচ্ছা, আইপিসিসির একটা পূর্ণরূপ আছে, পূর্ণরূপটা আমরা অবশ্যই বলবো, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, তাহলে আইপিসিসির পূর্ণরূপটা কি হলো? ইন্টার গভর্নমেন্টাল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি এর চতুর্থ মূল্যায়ন রিপোর্ট অর্থাৎ AR4 অনুযায়ী জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাব অনেক মারাত্মক এবং তা ধীরে ধীরে বেড়ে চলেছে। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আবার দেখো যে 1961 থেকে 2003 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গড়ে প্রতি বছর 1.8 সেন্টিমিটার করে বেড়েছে। এখান থেকে যতগুলো তথ্য দেওয়া আছে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে সবগুলো তথ্য একদম ফুল নিজ দায়িত্বে কমপ্লিট করে নেওয়ার জন্য। এখান থেকে অনেক এমসিকিউ পাওয়া যায়। তো মোস্ট ইম্পর্টেন্ট এটা করে নিই। নেক্সট আমরা দেখবো পরিবেশগত সমস্যা। হ্যাঁ, পরিবেশগত সমস্যা বলতে বোঝাইতেছে কি, যে এই যে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু পরিবেশগত সমস্যার মূল কারণ। দেখো, জনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত সমস্যার মূল কারণ। কারণ কি, জনসংখ্যা আর মানুষ যে লেভেলের অসচেতন ভাই, কিভাবে বোঝাবো, যে একটা মানুষ ময়লাও মানে খাবে দাবে, ময়লা ওখানে ফেলে দিবে। ময়লা ফেলার যে একটা নির্দিষ্ট জায়গা আছে ভাই, এটা অনেক আগে বোঝে না। তো এগুলো যদি এভাবে চলতে থাকে ভাইয়া, তো মানে সবকিছুর চাহিদা, বিশেষ করে দেখো খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলোর চাহিদা এত বাড়বে, কর্ম কর্মসংস্থানের উপর তো এত চাপ সৃষ্টি হবে। এই যে দেখো না, আগে ছেলেপেলে পড়াশোনা করতো না, আর এখন পড়াশোনা করে দেখো কত দূরে চলে আসছে। এই যে তোমরা এখন অনলাইন ক্লাসটা করছো, এরপরে তোমরাও পড়াশোনা করছো, ঠিক নয় কি? হ্যাঁ। তো এই কারণেই মূলত ভাইয়া, যে আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনের কথাটাই মূলত এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে তোমরা একটু পড়ে নিবা, খুবই গুরুত্বপূর্ণ। লাস্টে আমরা দেখবো বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং। এক কথায় বলো যে এই যে দেখো সূর্যের যে তাপমাত্রা, এই সূর্যের তাপমাত্রার সাথে তাল মিলিয়ে পৃথিবীর তাপমাত্রা এত দ্রুত বাড়ছে ভাই, মানে কি বলবো। আর এই জিনিসটা মূলত গ্রিন হাউস গ্যাসের প্রভাবের জন্য হচ্ছে। তো কিসের জন্য হচ্ছে ভাই? গ্রিন হাউস গ্যাসের প্রভাবের জন্য হচ্ছে। দেখো যে
এই বৈশ্বিক উষ্ণতা এর মূল কারণ হচ্ছে এই বৈশ্বিক উষ্ণতার মূল কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সহ ওজোন, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প যেগুলো গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত সেগুলোর পরিমাণ বেড়ে যায়। এর মানে বোঝাচ্ছে ভাইয়া যে এই গ্রিন হাউস এগুলোকে বলা হচ্ছে ভাইয়া গ্রিন হাউস গ্যাস। তো এই গ্রিন হাউস গ্যাসগুলা বৃদ্ধি পাওয়া বলতে ভাইয়া কি বোঝাচ্ছে? এই গ্রিন হাউস গ্যাসগুলোর বৃদ্ধি পাওয়া বলতে ভাইয়া মূলত বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বোঝাচ্ছে। মানে এই গ্যাসগুলো যদি বৃদ্ধি পায় ভাইয়া তাহলে আমাদের বৈশ্বিক উষ্ণায়নও বৃদ্ধি পাবে। তো এই গ্রিন হাউস গ্যাসগুলো বাড়ার কারণটা কি ভাই? কারণটা হচ্ছে এর মূল উৎস হচ্ছে ভাই যানবাহন, শিল্প কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি থেকে বিভিন্ন সৃষ্ট ধোঁয়া, রেফ্রিজারেটর, বিভিন্ন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে ব্যবহৃত গ্যাস, এইগুলোর জন্যই মূলত ভাইয়া এই বৈশ্বিক উষ্ণায়নটা বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমরা পড়ে নিব। এরপর দেখো কার্বন দূষণ। বায়ুমণ্ডলে ভাইয়া কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকেই মূলত কার্বন দূষণ বলা হয়। এরপর দেখো বন শূন্য করা বা ডিফরেস্টেশন। এই যে গাছগুলোকে কেটে ফেলছে না, এটাই বলতে হয় ডিফরেস্টেশন। এরপর দেখো বন্যা। আমরা অনেক আগেই পড়ছি বন্যা সম্পর্কে একটু আগে। তো এখানে আমরা সুন্দর করে পড়ে নেবো তাহলে হবে। নেক্সট আমরা দেখতে পাবো এই দেখো যে বন্যার কি অবস্থা হয়ে গেছিল। এই ইনফরমেশনটা মনে রাখো, 1960 সালের পর থেকে বাংলাদেশে এই পর্যন্ত 8,000 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ মাঠ বাঁধ নির্মাণ করা হয়েছে। বন্যার পূর্বাভাস ও সতর্কবাণী মানে কিভাবে কি দেওয়া হয়। দেখো বাংলাদেশের 58টি নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারত, নেপাল আর ভুটান। মনে রাখবা। নেক্সট আমরা খরা দেখতে পাবো। হ্যাঁ, খরা মূলত কি আগেই বলছিলাম যে যদি বৃষ্টি না পড়ে একদম অবস্থা খারাপ হয়ে যায় পরিবেশের, ওইটাই ভাইয়া মূলত খরা। তো দেখো যে এই দেখো ব্রিটিশরা একটানা 2 দিন সপ্তাহে সপ্তাহ 0.25 মিলিমিটার খুব কম বৃষ্টিপাত হলে তাকে খরা, আর একটানা 4 দিন বৃষ্টিপাত না হলে তাকে আংশিক খরা বলে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা। দেখো রাশিয়াতে একটানা 10 দিন মোট 5 মিলিমিটারের বেশি বৃষ্টি না হলে তাকে খরা বলে, আর আমেরিকাতে 30 দিনের বেশি সময় বৃষ্টি না হলে, যে কোনো 24 ঘন্টায় 6.24 মিলিমিটার বৃষ্টি না হলে তারা এই অবস্থাকে খরা হিসেবে ধরে নেয়। তাহলে ভাইয়া এখান থেকে পড়তে হবে যে কোন দেশে কত মিলিমিটার বৃষ্টি হলে এবং কত দিন না হলে তাকে খরা বলে, এটা আমরা অবশ্যই পড়বো।